গল্প আত্মহত্যার নেপথ্যে। গল্পকার সাদিয়া আক্তার। কথা তাহমিদ তামিম। পর্ব 10, অন্তিম পর্ব, শেষ খণ্ড। আলভি গম্ভীর স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছিল তোমার বাবা মায়ের সাথে? শান্তনু বলতে শুরু করে, আমি তখন সবেমাত্র ক্লাস 1-এর ছাত্র। মায়ের সাথে নানা বাড়ি থাকতাম। বাবার তখনও চাকরি কনফার্ম হয়নি, তাই পরের বছর চাকরি সূত্রে বাবা মাকে নিয়ে পাচুলিয়া শিফট করেন। আমাদের কোয়ার্টার ছিল একটু জঙ্গলের সাইডে, মানে ঘন গাছপালায় ঘেরা। আমি পাচুলিয়াতে এসে 2য় শ্রেণীতে ভর্তি হই। বয়স তখন 8। তো এখানে আসার পরে দেখতাম বেশ অনেক আন্টিরা মায়ের সাথে দেখা করতে আসতো। ছোট ছিলাম তখন, অত বেশি বুঝিনি। এতটুকু ঠিকই বুঝতাম, তারা আমার মায়ের চেহারার অনেক প্রশংসা করতেন। সত্যি বলতে আমার মা অনেক সুন্দরী ছিলেন, বড় বড় চুল ছিল, দেখতেও রূপবতী। কিন্তু জানেন স্যার, আমি তখন বুঝিনি আমার মায়ের এই রূপে তার জন্য কাল হয়ে যাবে। বছরখানেক বেশ ভালোই কাটলো আমাদের। মা একটু নিরিবিলি জায়গা বেশি পছন্দ করতেন। সব ঠিকই চলছিল। সেখানে যাওয়ার পরে জানতে পারি বাবার নাকি এক বন্ধু সেখানকার স্থানীয়। এক রাতে ওই নিকৃষ্ট মানুষটাকে বাবা ভোজনের জন্য ডেকেছিল। সেদিন ঠিক কী হয়েছিল এটা আমি জানি না, তবে এইটুকু দেখেছিলাম, মা বিপন নামের ওই মানুষটাকে চট দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আলভি স্যার, সেদিন প্রথম দেখেছিলাম আমার মাকে অসহায়ের মতো কান্না করতে। বাবা ফিরলে মা বিষয়টা বাবাকে জানান। এটা নিয়ে ওই লোকের সাথে বাবার কিছু ঝামেলাও হয়। পরে কিভাবে কি মিটমাট হয়েছে তা জানি না আমি। এরপর আরও বেশ কিছুটা দিন কেটে যায়। বাবাকে দেখতাম, মাকে নিয়ে খুব চিন্তা করতেন। পরে তিনি 2জন গার্ড রাখেন বাড়িতে। আমি তো তাদের একটাই সন্তান ছিলাম। আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। বাবা মাকে নিয়ে বেশ ভালোই দিন কাটিয়েছি। দেখতে দেখতে পাচুলিয়াতে আমাদের 1.5 বছর থাকা হয়ে যায়। সেই দিনটা আমার জন্মদিন ছিল। গিফট হিসেবে বাবা আমাকে একটা ক্যামেরা কিনে দেন। আমি প্রকৃতি খুব ভালোবাসি স্যার। আমি যেন মনের ইচ্ছা মতো ছবি ভিডিও সেভ করতে পারি, তাই আমাকে বাবা ওটা উপহার দিয়েছিলেন। এক নাগাড়ে কথাগুলো বলে শান্তনু ডুকরে কেঁদে ওঠে। ইন্সপেক্টর শামস এক গ্লাস পানি এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, এরপর? দম নিয়ে শান্তনু আবার বলতে শুরু করে, এরপরে আসে স্যার এক ভয়ঙ্কর দিন। আমার জন্মদিনে বাবা তার বন্ধুদের নিমন্ত্রণও করেছিলেন। তারাও এসেছিল। কিছুদিন পাচুলিয়া শহরে ঘুরে দেখবে বলে একটা রেস্ট হাউস ভাড়া করে। একদিন দুপুর স্কুল থেকে ফেরার পথে আমি কিছু ছবি তুলি এই ক্যামেরা দিয়ে। বাড়ির সামনে এসে দেখি দরজা খোলা। সাধারণত মা এমনটা করেন না। একটু খেয়াল করে বুঝতে পারি ভেতর থেকে মায়ের আত্মচিৎকার। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই ভিতরে কি হয়েছে দেখার জন্য। পা টিপে বাড়ির পিছন দিয়ে মায়ের রুমের জানালার সামনে এসে দাঁড়াই। এরপর যা দেখি তা বর্ণনা করা যাবে না। আমি পারবো না আমি সেই নৃশংসতা বর্ণনা করতে। আমি পারবো না স্যার। বলতে বলতে শান্তনু দুলে পড়ে টেবিলের উপর। দ্রুত রবিনকে ভেতরে ডাকা হয়। সে এসে স্ট্রেস কমার ইঞ্জেকশন পুশ করলে ধীরে ধীরে শান্তনুর জ্ঞান ফিরে আবার স্বাভাবিক হয়ে বসে। শান্তনু নিজেই জানায় সে এখন জবাববন্দি দিতে পারবে। মিনিট 10-এর মতো সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে কান্নায় ভেজা গলায় শান্তনু পুনরায় বলা শুরু করে, ওই জানোয়ারগুলো সেদিন আমার মায়ের সাথে অন্যায় করেনি, বরং নৃশংসভাবে তীব্র যন্ত্রণা দিয়ে বাবা মা দুজনকে হত্যা করেছিল। আমি তখন অনেক ছোট ছিলাম স্যার। আমি শুধু বুঝতে পারছিলাম আমার মায়ের সাথে অন্যায় করেছে। তাই বাবাকে জানাবো বলে প্রচণ্ড ভয় নিয়ে চুপ করে আমি আমার ক্যামেরাটা অন করি। ভিডিও করেছিলাম সেদিনের প্রত্যেকটা ঘটনা। আর ওই জানোয়ারগুলোর মুখ, ওই নোংরা মুখ দিয়ে তারা যে শব্দগুলো উচ্চারণ করেছেন তার প্রত্যেকটা এখন আমার কানে বাজে। আমি এরকমই বারবার জ্ঞান হারাই। অস্থির হয়ে যাই ওই দিনের কথাগুলো মনে পড়লে। শুনবেন স্যার, অমানুষগুলো কি করেছিল এরপর? ওরা অন্যায় করার পরও শান্তি পায়নি। ওই অমানুষ ফারহাদ আমার মায়ের চেহারায় অ্যাসিড ঢেলে দিয়েছিল, যাতে কোনোভাবে বাবা মা দুজনেই চুপ থাকে। কিন্তু আমার মা সেদিন আর যন্ত্রণা নিতে পারেনি।
তার প্রাণবায়ুটা ওই নিকৃষ্ট মানুষগুলোর সামনেই বের হয়ে যায়। আমি দেখছিলাম আমার মা নিথর হয়ে পড়ে আছে, কিন্তু তখন ওই শয়তানগুলো অমানুষের রূপ নিয়েছিল। তারা চেষ্টা করছিল কোনোভাবে সব কিছুকে দুর্ঘটনা প্রমাণ করবে, কিন্তু কিভাবে তারা না চাইতেও আমার মা তাদের হাতে খুন হয়ে যায়। এরপর বাবা আসার সময় হয় সন্ধ্যায়। আমি তখনও ভয়ে চুপসে সেখানেই লুকিয়ে থাকি। দেখি অন্ধকার ঘনিয়ে আসলে বাবা বাড়িতে ফেরেন। মায়ের নাম করেই যেই ডাক দিলেন, তখন বিপন জানোয়ারটা পিছন থেকে বাবার গলা পেঁচিয়ে ধরে কাপড় দিয়ে। সবাই তার পরিচিত ছিল। বাবা হতবিহ্বল পড়ে যান, শুধু চারদিকে তাকান আর ছটফট করতে থাকেন একটু বাঁচার আশায়। বাবাকে যখন মায়ের রুমে নিয়ে আসা হয়, এক বুক ফাটা চিৎকারে বাবা অস্থির হয়ে যাচ্ছিলেন, কিন্তু ওই শয়তান জামশেদ বালতি ভর্তি পানিতে বাবার মাথা ডুবিয়ে চেপে রাখে। তারা চিৎকার করে বারবার বলছিল, বাবা যেন কাউকে না বলে এ কথার স্বীকারোক্তি দিক। কিন্তু বাবা শেষ পর্যন্ত তাদেরকে হুমকি দিয়ে যাচ্ছিলেন। তখন ওই অমানুষ শাহাবুদ্দিন বাবার মাথায় ব্যাট দিয়ে প্রচণ্ড আঘাত করে। রক্তাক্ত শরীরে আমার চোখের সামনে বাবাকে লুটিয়ে পড়তে দেখি। আমার কিচ্ছু করার ছিল না সেদিন, কিচ্ছু না। আমি পাথর বনে গিয়েছিলাম। একদিকে প্রচণ্ড ভয়, চোখের সামনে নৃশংসতা দেখা, আরেকদিকে বাবা মা দুজনকেই মৃত্যুর মুখে ঢলে পড়া। আমি পাথরের মতো দাঁড়িয়ে দেখেছি। তারা রান্নাঘর থেকে কেরোসিন এনে পুরো বাড়িটা আগুন জ্বালিয়ে দেয়। আগুনের লেলাহান শিখায় আমার কোনো মতে হুঁশ ফেরে। ওই ক্যামেরাটা বুকে আঁকড়ে হাঁপাতে হাঁপাতে ছুটে যায় আমার এক বন্ধুর বাড়ি। শ্বাসরুদ্ধকর এই নৃশংস ঘটনার বর্ণনা শুনে সকলে যেন পাথর বনে গেছে। শান্তনু থামলে ইন্সপেক্টর বাবুলাল, শামস, আলভি শুধু একবার পরস্পরের চোখ চাওয়াচাই করেন। জীবনে কিছু ঘটনার সম্মুখীন আমরা হই যার বর্ণনা আমাদের মুখের ভাষাকে কেড়ে নেয়। শান্তনু তখনও টেবিলে মাথা রেখে আপন মনে কাঁদে। আলভি গলা খাকারি দিয়ে জানতে চায় তাদের অন্যায় করার উদ্দেশ্যটা কি ছিল। শান্তনু মুখ তুলে আলভির দিকে চায়, গালে হাত দিয়ে চোখের পানি মুছে ধরা গলায় বলে, প্রতিশোধ আর নোংরা চরিত্রের ইচ্ছাকে চরিতার্থ করা। ওই যে মা বিপনকে চর মেরেছিল, ওইটা থেকে একটা জেদ ছিল, যেভাবেই হোক আমার মায়ের এই রূপকে, অহংকারকে তারা ধূলিসাৎ করবে। কিন্তু সত্যি বলতে আমার মায়ের কোনো রূপের অহংকার ছিল না। তার কাছে তো তার পবিত্রতাই সবচেয়ে বড় সম্পদ ছিল। এরপর তোমার যতীনের বাবা সস্নেহে লালন পালন করেন, তাই তো? বলে আলভি। আলভির মুখে যতীনের নাম শুনে শান্তনু খানিকটা চমকে ওঠে, বলে, আপনি যতীনকে? যতীন পুলিশ কাস্টাডিতে। প্ল্যান তুমি ভালোই সাজিয়েছিলে, কিন্তু যতীন এক জায়গায় ছোট্ট একটু ভুল করে। সে যাই হোক, এখন তোমার নিজের অপকর্মের বর্ণনা দাও। অসহায়ত্বের হাসি হেসে শান্তনু বলেন, অপকর্ম? স্যার, আমি তো এমন করতে চাইনি। সেদিন যখন পালিয়ে যতীনের বাড়িতে এসেছিলাম, আঙ্কেল আমাকে প্রাণের আশঙ্কা করেন, কিছুদিন বাড়িতেই লুকিয়ে রাখেন। তার সন্দেহ অমূলক ছিল না। ওরা ঠিকই আমাকে খুঁজেছিল, পায়নি। ওই ঘটনায় পুলিশ এসেছিল, ইনভেস্টিগেশনও হয়েছিল, কিন্তু রিপোর্ট কী ছিল জানেন? নিতান্তই দুর্ঘটনা। ভুল রিপোর্ট বানানোর একমাত্র কারণ ছিল রাজনীতিবিদের নোংরা সন্তান ওই জামশেদ। ওরাই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমার কানে সবই আসতো, সব কিছুরই খোঁজ রাখতাম, কিন্তু আঙ্কেল আমায় সবসময় বুঝাতেন লড়াইয়ের আসল সময় এখনো আসেনি। এরপর তিনি আমাকে অনাথের স্কুলে ভর্তি করিয়ে দেন। বোর্ডিংয়ে থাকতাম। প্রাণের আশঙ্কায় পাচুলিয়াতে আর যাওয়া হয় না। এরপর লেখাপড়া করি আইটি ডিপার্টমেন্ট থেকে। আইটি এক্সপার্ট হয়ে পুলিশ ডিপার্টমেন্টে আমার যাওয়া হয়, কিন্তু যেটা হয় না সেটা হলো ন্যায় বিচার, জাস্টিস। আমি কোনো জাস্টিস পাইনি স্যার। আমি উকিলের কাছেও গিয়েছি। 20 বছর পুরনো ক্যামেরার কিছু ঝাপসা তথ্যচিত্র তাদের কাছে প্রমাণ বলে মনে হয় না। আসলে বিষয়টা সেটা না। তারা মূলত বড় কারোর সাথে লড়াই করতে হবে সে ভয়ে পিছিয়ে গেছে। এরপরে আমি সিদ্ধান্ত নেই, যা করার আমাকেই করতে হবে। ঠান্ডা মাথায় অনেক চিন্তা করি আর ভাবি, কিন্তু দিন শেষে কিছুতেই বুঝেছিলাম না
তাদেরকে কিভাবে শিক্ষা দেব? দিন দিন আমি আরও অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। একদিন আমার এক বন্ধুর সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার মজার ছলে খেলছিলাম। সেটা থেকে হঠাৎ মাথায় আসে, যদি এমন কোনো প্রাইভেট অ্যাপ্লিকেশন আমি বানাতে পারি, যা ভাবা তাই কাজ। 1 বছর সময় নিয়ে আমি অ্যাপ্লিকেশন সেট আপ করি। এর মাঝে আমি ওদের 4 জনের সকলেই ইনফরমেশন কালেক্ট করতে থাকি। এরপর চলে আসে আমার কাঙ্ক্ষিত দিন। প্রথম টার্গেট ছিল শিপন রায়। কলেজ মাঠে আমি একদিন ওই অ্যাপের কথা জানাই, ইমপ্রেস করে ওর ফোনে ইনস্টল করিয়ে দিই। আমার কাছে সব কন্ট্রোল ছিল, বিধায় আমার ইচ্ছা মতো আমি ওকে ডেয়ার দিতাম। এভাবে আস্তে আস্তে আমি ওকে বিভিন্ন কথার জালে ফাঁসাই। যখন সে এই গেমটার প্রতি আসক্ত হয়ে যায়, তখন আমি আমার টাস্ক কমপ্লিট করি। আমি ওকে জাস্ট সে অংশটুকুর ভিডিও দেখাই যতটুকুতে তার বাবা ছিল। এরপর তাকে এভাবে ট্রমাটাইজ করি যে তোমার বাবার করা অপকর্মকে সূত্রে দিতে চাইলে নিজের জীবন দিয়ে দাও, অন্যথায় এসব কিছু ফাঁস হবে। সে চাইলেও আমার কাছ থেকে পালাতে পারতো না, কারণ আমি তাকে স্পষ্ট বলে দিয়েছিলাম গেমে না আসলে যে কোনো সময় এসব কিছু লোকে জেনে যাবে। খুব বেশি দিন লাগেনি, বাবার এত বড় এক অপকর্মের সত্য জানার পর আস্তে আস্তে শিপন মানসিকভাবে ভেঙে পড়ে। প্রথমে বিশ্বাস না করলেও পরবর্তীতে সে বিশ্বাস করে। এরপর আমার শেখানো কথা মতোই সমস্ত ইনফরমেশন ডিলিট করে নিজ হোস্টেল রুমে সুইসাইড করে। ইন্সপেক্টর সাম জিজ্ঞাসা করেন, শিপন তোমার কথা বিশ্বাস করলো কেন? ওকে বলেছিলাম ওর বাবাকে যেন জিজ্ঞাসা করে আমাদের কোয়ার্টার হাউস সম্পর্কে। দেখা যায় ওর বাবা ঘাবড়ে গিয়েছিল এই প্রশ্নে। শিপন তো ছোট বাচ্চা ছিল না, বুঝতে পারে আসল ঘটনা কি। ব্যাস। আলভি এবার জিজ্ঞাসা করে, তাহলে শিপনের মা? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি শুধু আন্টিকে বারবার ভয় দেখাতাম, বললাম ভিডিওর কথা সবাইকে জানিয়ে দেব। আর পাপ মুক্তির সে কথাগুলো কিন্তু আমি জানতাম না আন্টি নিজেকে এভাবেই সত্যি শেষ করে দিবেন এক নোংরা লোকের সম্মান বাঁচানোর জন্য। ইন্সপেক্টর বাবুলাল আবার জিজ্ঞাসা করে, আর ফারজানা? ফারজানাকে তো তুমি হিপনোটাইজও করেছো। বাধ্য হয়েছিলাম। মেয়েটাকে একদিন কলেজের এক ফাংশনে ডেকোরেটর এক বয় সেজে প্রথম ওর ফোনে গেমটা ইনস্টল করায়, কিন্তু ওর বাবার বড্ড ভক্ত ছিল। সে উল্টো আমাকে হুমকি দিচ্ছিল তার বাবা নাকি এমন করতেই পারে না। এরপর যতীন আমাকে জানায় মেয়েটি নাকি কাকে যেন অ্যাসিড মারা দেখে প্রচণ্ড ভয় পেয়েছিল। তখন আমি আমার প্ল্যান একটু ভিন্ন প্লটে সাজাই। ওকে গেমের প্রতি অনেক অ্যাডিক্টেড করে নিই, বিভিন্ন মজার মজার টাস্ক দিয়ে। এরপর ওকে প্রতিদিন গিফট পাঠাই, চকলেট, যেটা ওর বাড়ির ফুল বাগানে পাইতো। শর্ত ছিল চকলেট খাবে আর আমার সাথে কথা বলবে গেমে। সেও সরল মনে কিছুদিন তাই করে। সময় বুঝে একদিন আমি তাকে তার বাবার সেই ভিডিওটা দেখাই। ধীরে ধীরে সেও ট্রমাটাইজড হয়ে যায়। পাপ মুক্তির কথা বলে কনভিন্স করি। তবে ফারজানের ব্যাপারে আমার কাজটা একটু রিস্কি ছিল, চেক করতে হয়েছিল সবটা। আমি ওকে এটা জানাই ওর বাড়ির সামনে অ্যাসিডের কন্টেইনার রেখে আসবো, আর ওই দিন রাতে ওকে সব কিছু ডিলিট দিয়ে নিজেকেও শেষ করে দিতে হবে, নয়তো আমি ওর বাবার ভিডিও ছেড়ে দেব। ব্যাস, সেও মেনে নেয়। আলভি এবার গম্ভীর স্বরে জানতে চাই, আর জিসান? জিসানের বিষয়টা খুব একটা কঠিন ছিল না। ছেলেটা বেশ সহজ সরল মনের ছিল। তাকেও একইভাবে কনভিন্স করি, গেমটা ইনস্টল করাই। এরপর টাস্ক স্বরূপ সাঁতার কাটা আমি নিজে ছদ্মবেশে গাইড করে ওকে শেখাই, কারণ ছেলেটা একটু ঝামেলা করে দেয়। ও ওর মায়ের সামনেও গেম খেলতো, যেটা আমার প্রাইভেসির জন্য সমস্যা ছিল। তখন সাঁতারের ট্রেনিং দেই, তখন ওকে বিভিন্ন কথার মাধ্যমে ধীরে ধীরে ট্রমাটাইজ করি, পাপ মুক্তি এসব কথা বোঝাই। এরপরে তো ওর বাবার ভিডিও দেখেন, সে খুব দ্রুত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। তবে এরা সবাই এত দ্রুত আমার কথায় কনভিন্স হইতো না। আমি তাদের সবাইকে বলেছিলাম আমাদের কোয়ার্টার হাউস সম্পর্কে নিরিবিলিতে তার বাবাকে প্রশ্ন করতে। জানা কথা তাদের বাবা অপ্রস্তুত ছিল। সব ঘটনা শুনে আলভি প্রশ্ন করে, কি লাভ হলো তোমার? তার ছেলের হাসি দিয়ে শান্তনু বলে, স্যার, লাভ লসের হিসাবে হয়তো আমার ক্ষতি হয়েছে, কিন্তু কোথাও আমি তার বিচার ঠিকই পেয়েছি। আপনারাই বলুন, এতদিন আমি কেন জাস্টিস পেলাম না?
এখনও তুমি জাস্টিস পাওনি। তুমি এতটাই বিবেকহীন মানুষে পরিণত হয়েছ, নিজেকে ট্রমা থেকে মুক্ত করতে না পেরে উল্টো নিজেই পরপর 3টা নিষ্পাপ প্রাণ কেড়ে নিলে। শান্তনু, আমি তো ছিলাম। আমাকে একবার খুলে বলতে। আফসোস নেই কথাগুলো বলে আলভি। জিজ্ঞাসাবাদ শেষ করে সবাই যখন বের হয়ে যাচ্ছিল, শান্তনু আলভিকে প্রশ্ন করে, স্যার, আপনি আমার কাছে কিভাবে পৌঁছালেন? ক্লেস্ট হাসে এসে আলভি বলে, আমরা জানতে পেরেছিলাম পুরো হত্যাকাণ্ড কোনো অ্যাপ নিয়ন্ত্রণ করছে। আর তোমার সাথে আমার যেদিন প্রথম সাক্ষাৎ হয়, সেদিন আমি তোমার ওই তিলটার খুব প্রশংসা করেছিলাম, মনে আছে শান্তনু? শান্তনু কোনো জবাব দেয় না, শুধু মৃদু হেসে মাথা নাড়ায়। আরও কিছু জানতে চাও? যতীনের কি ভুল ছিল? হাসিমপুর কেমিস্ট্রি শপে তুমি যখন ফেক আইডেন্টিটি নিয়ে ড্রাইভার ছিলে, আমি সেটা ডিটেলস বের করি। আর তাতে স্পষ্ট লেখা আছে, কন্টেইনার যেদিন চুরি যায় পরের দিন তুমি ব্যাক করে সব থেকে সকাল 10টায় বের হও। কিন্তু যতীন বলেছিল ভোরবেলাতেই কেউ একজন এসে তার কন্টেইনার নিয়ে যায়। আঙ্কেল নিশ্চয়ই আপনাকে সব বলে দিয়েছিল। যতীনকে কাস্টডিতে নেওয়ার পর তিনি যা জানেন সব কিছুই আমাকে বলেন। এছাড়া ছদ্মবেশের ছবি আমার খুব চেনা চেনা লাগছিল। মাথা নিচু করে শান্তনু বলে, জানি স্যার, মুখোশ পরিহিত এই সমাজের কাছে আমি একজন খুনি। তবে আমি জাস্টিস যখন আমি চেয়েছিলাম, এই আইনের লোকেরাই আমাকে সহায়তা দেয়নি। দীর্ঘশ্বাস ফেলে ইন্টারোগেশন রুম থেকে আলভি বেরিয়ে আসে। থানার বাইরে থেকে প্রচণ্ড শোরগোল শোনা যাচ্ছে। মিডিয়ার লোকেরা নিজেদের মতো করে মুখরোচক সংবাদ সংগ্রহে ব্যস্ত। আলভি কিছুক্ষণ চিন্তিত চেহারায় সেদিকে আপন মনে তাকিয়ে রয়। এরপর বন্ধর পায়ে থানার লকআপের সামনে এসে ওদের 4 জনের উদ্দেশ্য বলে, নিজেদের ভালো মানুষের এই মুখোশটাকে যদি খুলে ফেলতেন তাহলে সমাজের জন্য বড্ড উপকার হয়। আলভি অল্প স্বল্প কথাবার্তা শেষ করে ইন্সপেক্টর বাবুল আলো শামসকে বিদায় জানিয়ে বাড়ির পথে পা বাড়ায়। মাথা নিচে করে ধীর পদে হেঁটে চলছে আলভি। পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটছে রবিন। পুরোটা রাস্তা আলভি একদম নিশ্চুপ হয়েছিল। বাড়ির সামনে এসে পৌঁছাতে রবিন জিজ্ঞাসা করে, আলভি, কেস তো সলভ হলো, কিন্তু তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? স্মিত হেসে আলভি জবাব দেয়, সে তো বটেই, কিন্তু জাস্টিসের অভাবে আজ শান্তনুর মতো আইটি এক্সপার্ট ক্রিমিনাল হয়ে গেল। অথচ শান্তনু ছিল দেশ সমাজের অমূল্য সম্পদ। আলভি নীরবে মাথা নিচু করে চলে যায় নিজের কক্ষে। রবিনও দীর্ঘশ্বাস ছেড়ে ওর চলে যাওয়ার পানে একদৃষ্টে তাকিয়ে রয়। ডিটেকটিভ পেশা মূলত সত্যান্বেষণ হলেও কখনো কখনো কিছু সত্যের প্রকাশ বুকের ভেতর কষ্টের বোঝা বাড়িয়ে দেয়। সমাপ্ত। গল্পটি কেমন ছিল কিংবা এর প্লটের কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। গল্পটি পছন্দ হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।